আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। চিকেন নেক করিডোর 40 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল লাইন স্থাপন করবে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চিকেন নেক নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরে খুব শিগগিরই 40 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল লাইন স্থাপন করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। সোমবার ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন। সবচেয়ে সরু অংশে এই করিডোর মাত্র 20 থেকে 25 কিলোমিটার প্রশস্ত। একে ভারতের অন্যতম সংবেদনশীল ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করা হয়। এই করিডোরের চারপাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ অবস্থিত, আর কয়েকশো কিলোমিটারের মধ্যেই রয়েছে চীনের সীমান্ত। সম্প্রতি সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে ঢাকার চীনের দিকে ঝুঁকে পড়ার কারণে ভারতের উদ্বেগ বেড়েছে। রেল মন্ত্রণালয়ের জন্য কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স কথা বলার সময় বৈঠক বলেন, উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করা 40 কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত করিডোরের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে ভূগর্ভস্থ রেল লাইন স্থাপন এবং বর্তমান লাইনগুলোকে 4 লেনে উন্নত করার পরিকল্পনা চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, ভূগর্ভস্থ এই অংশটি পশ্চিমবঙ্গের 3 মাইল হাট ও রাঙ্গাপানি স্টেশনের মধ্যে বিস্তৃত হবে। তিনি বলেন, নিরাপত্তার দিক থেকে এই ভূগর্ভস্থ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূগর্ভস্থ রেললাইনের একটি অংশ পশ্চিমবঙ্গের বাগডোগরার দিকে যাবে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। রেললাইনগুলো সমতল ভূমি থেকে প্রায় 20 থেকে 24 মিটার গভীরে স্থাপন করা হবে। বর্তমানে বিদ্যমান 2 লেনের রেল লাইনকে 4 লেনে উন্নত করা হবে। সব মিলে কৌশলগত এই করিডোরে মোট 6টি রেল লাইন থাকবে, যার মধ্যে 4টি থাকবে মোট মাটির উপরে, 2টি মাটির নিচে। ভারতের জন্য এই করিডোর দীর্ঘকাল ধরেই একটি দুর্বল জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা কোনো বিঘ্নিত ঘটলে ভারতের উত্তর পূর্ব মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে জরুরি সরবরাহ ব্যবস্থা ও সৈন্য চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। ওদিকে আপনারা জানেন যে বাংলাদেশ এবং চীন যৌথভাবে একটা বিমানবন্দর বানিয়েছেন আপনার রংপুরের ওদিকে। এজন্য ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তারা মনে করছে যে এখান থেকেই কলকাতা অ্যাটাক করবে। আসলে এইসব চিন্তা ভাবনা তাদের একদম ভুল। কারণ বাংলাদেশ কখনোই চাবে না ভারতের সাথে হয়তোবা যুদ্ধে জড়িয়ে যাক। তবে তারা যদি বাংলাদেশকে অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ করে বা বারবার উস্কিয়ে দেয় বা বাংলাদেশের সাথে খারাপ আচরণ করে এবং তারা গায়ে পড়ে যদি আসে, তাহলে কিন্তু বাংলাদেশ পিছপা হবে না, এটাও সত্য। কারণ মানুষের যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু দেখবেন মানুষের করার কিছু থাকে না। বাংলাদেশ এতটা আগে ভারত বিদ্বেষী ছিল না। এটা হয়েছে, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তিনি ক্ষমতায় থাকেন, তাহলে ভারত বাংলাদেশের বন্ধু হয়ে যায় এবং তাকে বলে একালে বাংলাদেশের সব কিছু শুষে একদম ফোকলা করে নিয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভারতের বাংলাদেশে চাকরি করতে আসে এবং করে। আর যদি অন্য কোনো সরকার গঠন করে, তাহলে আর ভারত বাংলাদেশের বাংলাদেশ আর ভারতের বন্ধু থাকে না, তখন শত্রুতে পরিণত হয়। আসলে এরকম একচেটিয়া মনোভাব তাদের কেন এবং কী জন্য, হয়তোবা তারাই জানে। দেখেন, তারা যদি ভালো হতো, তাহলে আমি হয়তোবা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু পাকিস্তান কিন্তু আমাদের একদম লিগারভাবে জাতশত্রু।
কারণ কেন আপনাদের বলি, যুদ্ধ হয়েছে 1971 সালে, আমরা স্বাধীন করেছি দেশ, অতএব আমাদের শত্রু তারা ভাবতেই পারে না। চায়না, প্রতিবেশী দেশ মায়ানমারের এখনও আপনারা জানেন যে প্রায় 10 লক্ষের লোক বাংলাদেশে এখন আছে। কই, আমরা তো এখনও তাদের সাথে কোনো যুদ্ধে জড়াই না, আমরা শান্তি প্রিয়ভাবে বসবাস করার চেষ্টা করি। এখন যদি মনে করেন, এখন পর্যন্ত আমরা চাচ্ছি যেন মায়ানমার তাদের যে এই রোহিঙ্গা সংকট, এটা যেন তারা নিয়ে যায়। আমরা জাতিসংঘের কাছে আহ্বান করতেছি, এক এক করে অনেক চেষ্টা কিন্তু করতেছি, কিন্তু তারা নিচ্ছে না। এখন তাই বলে তারা যদি নাই নিতে চায়, তাহলে আমাদের যেটা করার, এটা তো করতেই হবে, পদক্ষেপ নিতে হবে, এটা স্বাভাবিক। তবে সম্ভবত নির্বাচনের পর খুব শীঘ্রই মায়ানমারকে চাপ দেওয়া হবে। যদি না নেয়, তাহলে বাংলাদেশের যে ব্যবস্থা, সেটা কিন্তু পদক্ষেপ বাংলাদেশ নিয়ে যাবে, এটা 100% ধরে রাখেন। এবার আসি আপনার পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, দেখেন তাদের সাথে এখন কিন্তু একটা ভালো রিলেশন উঠে গেছে। এটা কারণ কি? এর কারণ হয়েছে ভারতের সাথে বাংলাদেশের যখন ভালো সম্পর্ক ছিল, তারা তাদের স্বার্থের জন্য সব কিছু নিয়ে যেতে পারে। কিন্তু সামান্য ভারতের যখন বাংলাদেশের পানি লাগে না, তখন তারা পানি দিয়ে বাংলাদেশকে একটা কৃত্রিম বন্যার সৃষ্টি করে দেয়। এবং যখন বাংলাদেশের পানির প্রয়োজন খরার সময়, এই যে এখন এই টাইমে, তখন ফসলাদি ফলানোর জন্য তখন এক ফোঁটা পানি তারা ছাড়ে না। তখন বাংলাদেশ চৌচুর হয়ে যায় শুকিয়ে 34 মাসে। আসলে এই যে তাদের নীতির কারণে, এই আপনারা জানেন যে আব্রাহাম নামের এক লোক ছাত্র, এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে, যে তিস্তা চুক্তি নিয়ে একটা পোস্ট দিয়েছে, তাদের যা প্রয়োজন তা সব নিয়ে যায় এবং তারা আমাদের বন্ধুরাষ্ট্র। তাহলে কিসের বন্ধুরাষ্ট্র? তাহলে আমাদের প্রয়োজন তখন তারা পানি দেয় না। যখন আমাদের পানির প্রয়োজন না, তখন তারা পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা তৈরি করে। এরপরেই এই ভারতের কিছু গোয়েন্দা অসভ্য প্রকৃতির লোক ছিল, তারা সেই ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলে এবং তাকে শিবিরে রাখা দেয়। আর এতে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি সুর মিলিয়ে গেছে। আপনারা জানেন যে ভারতের বৈরিতার কারণ কি? আপনারা জানেন যে এই যে বাংলাদেশের পিডিআর বিদ্রোহ, একদম পিডিআরের নামটাই পরিবর্তন করে ফেলেছে। কারণ একবার ভারতের সাথে যুদ্ধ হয়েছিল, সেখানে ভারত একদম নাকে খত দিয়ে তাদের পাঠিয়েছে, তাদের বিবেক হাত পাও ধরিয়া পিডিআর তারা তাদের বিএসএফ চলে গেছে হাত পাও ধরিয়া, যে কোনো রকম জানটা নিয়ে। তারপরেও মনে হয় 10-12টা চলে গেছে অলরেডি গুলিতে মরে গেছে। আর বাংলাদেশের একজনও মরে নাই, তবে একজন আহত হয়েছিল এবং তাদের 10 জন মরছে। এরপর ওই যে ক্ষোভটা, এই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু পিডিআর বিদ্রোহ করাইছে এবং সেখান থেকে বড় বড় অফিসার একদম হত্যা করে ফেলেছে। আপনারা জানেন এরপরই এই শেখ হাসিনা একটা ভয়ভীতির রাজনীতি দেখিয়েছে এই বাংলাদেশে, কিন্তু পতনটা হয়েছে কি একদম ভয়ঙ্কর। অর্থাৎ তিনি যদি মারাও যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে তার লাশটা বাংলাদেশে আনার মতো কোনো লোক সাহস করে বলতে পারবে কিনা, সেটাও কিন্তু সন্দেহ। দেখেন, আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের ক্ষণস্থায়ী। এই মানুষের যে অহংকার, এটা কিন্তু মানুষকে মানায় না, আল্লাহ পাক ছাড়া। এখন বলতে পারেন যে তাহলে এই কথার সাথে এই চিকেন নেকের এই যে করিডোরের কথা কি? আসলে এই সম্পর্কটা আমরা বলি অনেক আগে, এই ব্রিটিশের আমলে যখন বাংলাদেশের লোককে পাঠানো হয়েছিল, ওই যে আপনার 7 সিস্টারে যে ওই জায়গা ছিল খুব জঙ্গল, যাও ওই দেশে যাই কৃষিবাদ চাষাবাদ করো। তখন আর কি ভারত, ইন্ডিয়া এবং পাকিস্তান, ভারত, বাংলাদেশ ভিন্ন ভিন্ন ছিল না, এক ছিল, ভারত উপমহাদেশ ছিল। তখন ওই করার পর সেখানে বসবাস শুরু করে দিয়েছে এবং ওই পাহাড়ি এলাকা কেটে মেটে চাষাবাদ শুরু করে দিয়েছে, সেখানে ফসল ফলে কিন্তু বাংলাদেশের লোকই ছিল এবং এটা কিন্তু তাদেরই প্রাপ্য, বাংলাদেশের লোকেরই। কিন্তু সেটা কোন কৌশলে কীভাবে ভারত দখল করে নিল, কীভাবে তা জানি না, হয়তো বা এটা অনেক আগের কথা, অনেক কাহিনী। যাই হোক, এখন এই করিডোর যেটা নিয়ে ভারত ভয় করতেছে, হয়তো বা বাংলাদেশ দখল করে ফেলবে বা অমুক সমক, কিন্তু এরকমের কোনো
ঘটনাই না, এটা একদম মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। তাদের মিডিয়াগুলো এসব কথাবার্তা বলে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিয়ে একটা খারাপ অবস্থা সৃষ্টি করে, যাতে বাংলাদেশের মানুষকে ওই দেশের সরকার একটা চোখের শুল মনে করে। আসলে এরকমের কিন্তু কোনো ঘটনাই না। দেখেন, 7 সিস্টার ওটা যেহেতু ভারত তারা দেখাশোনা করবে, এটা আমাদের না গলানোর কোনো দরকারই নেই। কিন্তু তারা ভারত বাংলাদেশের যে কোনো বিষয়ে তারা নাক গলাবে কেন? প্রশ্ন এটা সবাই চিনতেই পারে, এই প্রশ্ন কিন্তু সবাই করতেই পারে। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? আসলে এখন যদি ভারত বাংলাদেশের উপর বেশি নাক গলাতে চায়, তাহলে বাংলাদেশও কিন্তু এবার নাক গলাবে ওই চিকেন নেকের উপর। অতএব খেলা জমে যাবে। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার ও লাইক করে দিবেন। এখন এই চিকেন নেকের উপর কোন কোন দেশ নজর আছে? 1 নম্বরে চীন, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ, 4 নম্বরে ভারতের তো ওটা আছেই। এখন দেখা যাক এই খেলায় কে জিতে কে হারে। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের চিকেন নেকের উপর লোভ নেই, সত্যি কথা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।